আসসালামু আলাইকুম। রাজ্জাক ভাই ভালো আছেন? জি, আছে, ভালো আছে। ভালো আছেন ভাইয়া? আচ্ছা, একটু ভালো মতো আজকে কথা বলতে পারবো। ইনশাল্লাহ দেখি। তো গতদিন যেখান থেকে ছেড়েছিলাম, তার একটু আমি রিটাচ করি। আমাদের হিসাবের বাম পার্শ্ব যেটা থাকে, এই বাম পার্শ্বকে ডেবিট বলি। এদের ভিত্তি হচ্ছে ডেবিট, মানে এই অ্যাকাউন্টগুলো যদি বৃদ্ধি করতে চাই তাহলে ডেবিটই করতে হবে, আর যদি কমাইতে চাই তাহলে ক্রেডিট করতে হবে। এরকম কথা ছিল। আর ক্রেডিট দিকে যে হিসাবগুলো ছিল সেই হিসাবগুলো ভিত্তি হচ্ছে ক্রেডিট। ভিত্তিক ক্রেডিট মানে এদের বৃদ্ধি করতে চাইলে ক্রেডিটই করতে হবে, যদি আমরা বাড়াইতে চাই ক্রেডিট করব, যদি কমাইতে চাই তাহলে কি করব, ডেবিট দিকে নিয়ে যাবো, তাই না? আমাদের এদিকে ছিল কি কি ছিল, এ ছিল, প্লাস ই ছিল, প্লাস ডি ছিল, এরকম। আর সমান সমান এ পাশে আমাদের কি ছিল, এল ছিল, প্লাস সি ছিল, সি বা ওই, আর এদিকে হচ্ছে আমাদের আর ছিল, এরকম অবস্থা ছিল। এই হিসাবগুলোর ক্ষেত্রে প্লাস হবে ক্রেডিট করলে, আর এই হিসাবগুলোর ক্ষেত্রে প্লাস হবে ডেবিট করলে। যদি আমরা কমাইতে চাই তাহলে ক্রেডিট দিকে নিয়ে যাব, মানে সমান সমান এই দিকে নিয়ে যাব, তাহলে মাইনাস চিহ্ন হয়ে যাবে, মানে ডি কে প্লাস আছে এইদিকে, সমান সমান যদি এই পাশে নিয়ে যায় তাহলে কি হবে, মাইনাস। এই পাশে মানে কি, ক্রেডিট পার্শ্ব। ক্রেডিট পার্শ্ব মানে কি, যে যদি ক্রেডিট করি তাহলে কমে যাচ্ছে হিসাবের বাম পাশ। ডান পার্শ্ব হচ্ছে ক্রেডিট, হিসাবের বাম পার্শ্ব হচ্ছে ডেবিট। আচ্ছা, এই জিনিসটা আমরা মনে রাখতে হবে। আমি আপনাদের বলেছিলাম যে এই একটা লাইন মনে রাখুন, এখানে উপরে আমাদের এই যে লাইনটা যে দেওয়া আছে, এটা এটা মনে রাখতে হবে। সেদিন ভাই যেদিন আমাকে প্রশ্ন করেছিল, ও এই জায়গায় যদি সি আমি ব্যবহার করতাম তাহলে ওনার কনফিউশনটা দূর হয়ে যেত। আচ্ছা, তাহলে আমাদের এরকম। আচ্ছা, আমরা সেদিন একটু টুকটাক পরিচয় হচ্ছিলাম আর কি অ্যাসেটের সঙ্গে। অ্যাসেট আমি মোটামুটি সবগুলো একটু বলেছি। এই অ্যাসেটগুলো একটু মনে রাখতে হবে, পাশাপাশি বাংলা লিখে দেওয়া আছে, এটা আপনাদের জন্য সুবিধা। বাংলা এবং ইংরেজি লিখে দেওয়া আছে। আর এদিকে দায় পার্শ্ব বলেছিলাম, ক্যাপিটালও বলেছিলাম, এক্সপেন্স একটু বলতে মনে হয় লাইনটা কেটে গিয়েছিল। আচ্ছা, আমি আপনাদের বলছি এক মালিকারের ব্যবসা প্রতিষ্ঠানে কিছু ট্রাম ব্যবহৃত হয়, যে ট্রামগুলো ওই ভাষায় লিখতে হবে। আবার লিমিটেড কোম্পানি অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিছু ভাষা ট্রাম ব্যবহার হয়। আবার ব্যাংকের ক্ষেত্রে কিছু ট্রাম ব্যবহার হয়। তাহলে আমাদের এই বিষয়গুলো আমাদের একটু ছোট ছোট বিষয়, কিন্তু আমাদের একটু ভালো মতো মনে রাখতে হবে। এখানে খরচ সম্পর্কে আমি একবার বলি, যে পার্সেস যদি আমাদের অঙ্কের মধ্যে ক্রয় থাকে, তা ক্রয়টা হচ্ছে ব্যয়। অ্যাডজাস্টেড পার্সেস থাকলে সমন্বিত ক্রয়, এটা থাকলে ব্যয়। অর্থাৎ ক্রয় যদি সঙ্গে এরকম কিছু থাকে তাহলে আমরা সেটাকে ব্যয় ধরবো। ট্রান্সপোর্টেশন, পরিবহন। এই পরিবহন আমাদের শুধু ট্রান্সপোর্টেশন থাকলে সেটা আমাদের বিক্রয়ের পরিবহন বোঝাতে পারে, ক্রয়ের পরিবহন বোঝাতে পারে। তারপরে আছে ট্রান্সপোর্টেশন ইন। ইন যদি থাকে তাহলে ভিতরে মালামাল ভিতরে আনার সংক্রান্ত বোঝাবে আর কি। ট্রান্সপোর্টেশন ইন বলতে আন্ত পরিবহন। আন্ত পরিবহন বলতে মাল ক্রয় করে এনেছে, সেই ক্রয়ের পরিবহনের ভাড়াটা আমরা দিচ্ছি, একে বলে আন্ত পরিবহন। তো এটা মনে হয় আলোচনা করা হয়েছিল সেদিন। সেদিন হয়েছিল, আমি আজকে আর না বলি। আমরা রেভিনিউ থেকে ডাইরেক্ট বলি। রেভিনিউ এখানে আছে যে ক্রয় যদি আমাদের খরচ হয়ে থাকে, এক্সপেন্স হয়ে থাকে, তাহলে রেভিনিউটাও সেলস হচ্ছে আমাদের কাছে বিক্রয়। সেলস। তারপর হচ্ছে সার্ভিস রেভিনিউ, হচ্ছে সেবা আয়। কমিশন রিসিভ, কমিশন প্রাপ্তি, ইন্টারেস্ট রিসিভ। রিসিভ যদি থাকে তাহলে সেটা আমাদের কাছে প্রাপ্তি। প্রাপ্তি মানে সেটা হচ্ছে আমাদের আয়। আর ইন্টারেস্ট পেইড যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ব্যয়। মানে এটা দ্বারা বুঝতে পারতেছে যে কোনটা আয় কোনটা ব্যয়। ইন্টারেস্ট অন ব্যাংক ব্যালেন্স, ব্যাংক জমার সুদ। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের সুদ। ইন্টারেস্ট অন ড্রয়িংস, উত্তোলনের সুদ, ইন্টারেস্ট। এই বিষয়গুলো একটু টুকটাক দেখে নেবেন, খুব চাপ দিয়ে পড়া লাগবে ওই রকম না। রেগুলার লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো অনেক কিছু জানবেন। একজন স্টুডেন্ট অনার্স পাস করে যারা জানে না সেই জিনিসগুলোও জানে যাবেন ইনশাল্লাহ এর মধ্যে। এখন এখানে এই যে একটা ছক দিয়েছি আমি আপনাদের, সম্পত্তি দায় মালিকানা সত্ত্ব, খরচ ও আয়ের পরিচিতি মনে রাখা অত্যন্ত জরুরি। এই বিষয়টা এটা একটু আমাদের মনে রাখতে হবে, যে আমাদের হিসাব সমীকরণ কি ছিল বলুন তো। আমাদের হিসাব সমীকরণ ছিল এরকম, এ ইকাল টু এল প্লাস ওই। এটা হচ্ছে অরিজিনাল হিসাব হিসাব সমীকরণ ছিল। তারপরে আমরা সেই সমীকরণটা কি হয়েছে, সমীকরণটা বড় হতে, এক্সপান্ড হতে 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 আমাদের কোন পর্যায়ে এসেছিল, এইরকম পর্যায়ে এসেছিল, এরকম পর্যায়ে এসেছিল।
এরকম পর্যায়ে। কিন্তু এই পর্যায়ের আগের পর্যায় ছিল কিরকম, এই যে ই এবং ডি, এই ই এবং ডি কি কোন পাশে ছিল, এই পাশে ছিল। তাহলে তখন তখন কি ছিল, মাইনাস ই মাইনাস ডি এরকম ছিল। তো মানে তখন এটা আর এইদিকে থাকবে না, এটা আর এইদিকে লেখার প্রয়োজন নেই। তার মানে এদিকে শুধু ছিল কি এ, শুধু ছিল এ ছিল, এরকম অবস্থায় ছিল। তখন সমান সমান এই পাশে যখন আমরা নিয়ে আসলাম ই ডি, তখন আমরা তো এদিকে প্লাস ফিগার করেছি। কিন্তু এখন এই বিষয়টা, এই যে সমীকরণটায়, এই সমীকরণটা এখানে লিখেছি এ সমান সমান এল দায়, দেখতে সমস্যা হচ্ছে এটা না, একটু জুম করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এ সমান সমান এল লাইবিলিটি, মালিকানা সত্ত্ব ওই, এখানে সি ধরলেও কোনো সমস্যা নেই। অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন হচ্ছে অ্যাডিশনাল ক্যাপিটাল, উত্তোলন হচ্ছে মাইনাস, এই যে ডিটা হচ্ছে মাইনাস করছি, তারপরে এখানে ইটা মাইনাস হয়েছে, আটটা প্লাস হয়েছে, মানে এইটা এখানে লিখেছি। তাহলে আমাদের এই হিসাবগুলো সম্বন্ধে আমাদের পরিচিত হতে হবে, জাস্ট পরিচয় হবেন, মানে কোনটা কোন ধরনের হিসাব, এটা যদি আপনি জানেন তাহলে অঙ্ক আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এর আগে যে আমরা দেখে আসলাম যে এগুলা, এই এই জিনিসগুলো ওখানে লেখা আছে আর কি, হ্যাঁ, সুন্দর করে একটা ছকের মাধ্যমে লেখা আছে, তাহলে যেটা আপনি এক নজরে দেখলেই বুঝতে পারবেন চলতি সম্পদ কোনগুলা, বিনিয়োগ কোনগুলো, তার মধ্যে আছে স্থায়ী সম্পদ কোনগুলি। স্থায়ী সম্পদ আপনারা দেখলে বুঝতে পারবেন, আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, ভূমি, অফিস সরঞ্জাম, মোটর গাড়ি, যানবাহন, ভূমি উন্নয়ন, এই জন্য হচ্ছে স্থায়ী সম্পত্তি। অস্পর্শনীয় সম্পত্তি যে সম্পদগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, গ্রন্থসত্ত্ব, কপিরাইট, হ্যাঁ, এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। অসম্মিলিত বিলম্বিত খরচ, এত কিছু জানার দরকার নেই, আগে জানবেন শুধু এই যে চলতি সম্পদ কোনগুলো, এই বিষয়টা জানবেন, এইটুকু 5টা সিরিয়ালে মুখস্থ করবেন। আর এদিকে দায় পাশে প্রথম প্রথম 5টা একটু একবার কোনো কথা নাই, দায় বলা মাত্র প্রথম 5টা আপনার যেন ইয়ে থাকে আগে, মানে বলতে পারেন। তারপরে মালিকানা সত্ত্ব, এটা এটা এতগুলো পড়ার দরকার নাই, শুধু এটা পড়বেন, মূলধনটাই হচ্ছে মালিকানা সত্ত্ব আর উত্তোলন। আর খরচ, খরচ হিসাবের মধ্যে কোনগুলো আছে যেগুলো আগে দেখেছে, ওই যে বেতন, মজুরি, ভাড়া, পরিবহন, ক্রয়, পরিবহন, হাবি যেগুলো আছে দেখলে বুঝতে পারবেন যেগুলো খরচ। আর আয়ের দেখে যেটা আছে, এই আয় ব্যয়, এই যে এগুলো আপনারা যদি দেখেন তা দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ব্যয়। আচ্ছা, তারপরে আচ্ছা, আমরা এটা নিয়ে আপনারা একটু দেখবেন, আমরা কিছু জাবেদার সহজ কৌশল দেখব, তারপরে আমরা অঙ্কে যাব। আজকে ইনশাল্লাহ একটা অঙ্ক করব। জাবেদা মানে আমরা যখন লেনদেন, যে লেনদেন হয় সেই লেনদেনটা যখন হিসাবের খাতায় লিপিবদ্ধ করি, সেই খাতার লিপিবদ্ধকরণের নামই হচ্ছে জাবেদা। হ্যাঁ, প্রথম স্টেপ, লিপিবদ্ধকরণের প্রথম স্টেপ জাবেদা। জাবেদা শব্দ, জাবেদা নাম শুনে হয়তো আপনাদের মনে অনেক হাসি আসতে পারে, কিন্তু এই সত্য যে কমার্সের স্টুডেন্টরা এই জাবেদা দিয়েই প্রথমে শুরু করতে হয়। জাবেদা দাখিলা, জার্নাল এন্ট্রিজ, আমরা ইংরেজিতে যেটাকে বলি জার্নাল এন্ট্রিজ, মানে দিন শেষে আমাদের যে সমন্বয় করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, কোনো খরচ বিল যখন অ্যাডজাস্ট করতে হয়, তো তখন আমাদের এই জার্নাল এন্ট্রিজ দিতে হয়, তাই না? তো সেই জার্নাল এন্ট্রিজের বাংলা হচ্ছে জাবেদা দাখিলা বা জাবেদা। তো এটা করার কিছু কৌশল হলো কি, আমরা জাবেদাকে অত্যন্ত সহজ কৌশল, আমরা যদি গাণিতিক বা ব্যাকরণিক নিয়মে যাই তাহলে আপনার একটু বুঝাইতে আমার একটু অনেক সময় লেগে যাবে বা আপনারা বিরক্ত বোধ করবেন। তো বিরক্ত বোধ যেন না করেন এই জন্য এই পদ্ধতিটা আমি নামাইছি আর কি, এটা অনেক সহজ একটা পদ্ধতি। কিরকম পদ্ধতি দেখুন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেন হয় খুব ভালো করে বুঝবেন, লেনদেন হয়, লেনদেন ট্রানজেকশন, এই ট্রানজেকশনকে আমরা দুই ভাগে ভাগ করব, দুই ভাগে ভাগ করব, একটি হচ্ছে নগদে, সহজভাবে নগদে, আর একটি হচ্ছে কি বাকিতে, বাকিতে। তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনকে আমরা দুই ভাগে ভাগ করলাম। আপনি যে ট্রানজেকশনটা আছে সেটা পরে বুঝবেন এটা নগদে হয়েছে না বাকিতে হয়েছে, ক্যাশে হয়েছে না অন্য অ্যাকাউন্টে হয়েছে, এটা আপনি পড়লেই বুঝতে পারবেন। প্রথম মাথার মধ্যে এই দুটা এটা নির্ণয় করতে হবে, যেটা নগদে হলো না বাকিতে হলো। আচ্ছা, যদি নগদে হয়ে থাকে, যদি নগদে হয়ে থাকে তাহলে এটা দুই ভাবে হয়ে থাকে, যে নগদ টাকা হয় পাবো নাহলে দিব। একবারে সহজ করে বলতেছি আমি, কিন্তু এর চেয়ে ইজি বলার মতো। আর সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, এটা তো আমরা দেখবই, এটা তো আমরা দেখেই আসছি।
এখন এটা যখন জাবেদাতে অ্যাপ্লাই করতে যায় ওই সূত্রে যখন সম্পদ বাড়লো না কমলো না ঠিক হলো এইরকম হয়ে যায়। কিন্তু এই পদ্ধতিতে যদি যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনি অনেক ভালো ফলাফল পাবেন আর কি। তাহলে নগদ টাকা আমরা পাবো পাবো বা গ্রহণ, আর এটা হচ্ছে কি পেইড। আমরা ইংরেজিটা শব্দ ইউজ করি। নগদে যদি হয়ে থাকে তাহলে সেটা হয় আমরা রিসিভ করব, আর না হলে আমরা কি করব, পেইড করব। আচ্ছা, নগদ টাকা যদি রিসিভ করি তার মানে নগদ টাকা আমাদের ব্যবসায় আসলো। আপনি নিজেকে ব্যবসা প্রতিষ্ঠান মনে করেন, নগদ টাকা ব্যবসায় আসলো, নগদ টাকা ব্যবসায় আসলে ডেবিট হবে সবসময়ের জন্য। আর নগদ টাকা যদি চলে যায় তাহলে সেটা কি হবে, ক্রেডিট হবে। আচ্ছা, এই পর্যন্ত স্টপ যান, তারপর এখানে আসেন বাকিতে। বাকির ক্ষেত্রে ওই রকম বাকিতে কোনো কিছু আমরা ক্রয় করব, বাকিতে কোনো কিছু আমরা ক্রয় করব অথবা কোনো কিছু বিক্রয় করব, এই দুটাই তো হবে, তাই না? আমাদের লেনদেন বলতে তো এইরকম। এটা ফলো করলে আপনার 99% বেশি জাবেদা হয়ে যাবে। তাহলে ক্রয়টা আমাদের সবসময় জন্য ডেবিট, ক্রয় করলে ক্রয় সবসময় ডেবিট, আর বিক্রয় করলে বিক্রয়টা হচ্ছে সবসময় জন্য ক্রেডিট। তাহলে এই যে নগদ টাকা যদি গ্রহণ করি, আপনাকে এটা মনে হতে পারে এত কেমনে কি না, আপনি পড়লেই মনে মানে এটা হবে যেটা নগদের অন্য বাকিতে নগদ পেলাম না দিলাম, এটা দেখবো আমরা। তাহলে আমরা যদি নগদে যদি পাই রিসিভ করি তাহলে ডেবিট হয়, নগদে পেইড করলে ক্রেডিট হয়। আর বাকিতে যদি হয় হয় ক্রয় করবো বাকিতে, নাহলে বিক্রয় করব। শেষ। ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, আর বাকিতে বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, নগদে ক্রয় করলে এটা তো দেখলাম, আর বাকিতে ক্রয় করলে এই ক্রয়ের সাথে আমাদের আরেকটি পক্ষের সৃষ্টি হয়। প্রত্যেকটা লেনদেনে এখানে দুইটি পক্ষ আছে, এখানে দুইটি পক্ষ আছে, এখানে দুইটি পক্ষ আছে, এখানে দুইটি পক্ষ আছে। আমরা তো একটি পক্ষ লিখলাম, ডেবিট, এটা ডেবিট লিখছি, এটা ক্রেডিট লিখছি। তাহলে এখানে ডেবিট লিখছি, ক্রেডিট কি হবে? এখানে ক্রেডিট লিখছি, ডেবিট কি হবে? এখানে ডেবিট লিখছি, ক্রেডিট কি হবে? এখানে ক্রেডিট লিখছি, ডেবিট কি হবে? এই বিষয়গুলো প্রত্যেকটা লেনদেনের সাথে দুইটি পক্ষ জড়িত থাকবে, তা নাহলে লেনদেন হবে না। তাহলে এখানে রিসিভ খালি এইটুকু মনে রাখেন যে নগদ পাইলে ডেবিট, নগদ চলে গেলে ক্রেডিট, শেষ। আর এখানে বাকিতে ক্রয় হলে ডেবিট, বাকিতে বিক্রয় হলে বিক্রয়টা ক্রেডিট, এইটুকু শুধু একটু মনে রাখুন। আর বাদ বাকিটা আমরা জাবাতে যাচ্ছি। এখন এখানে আসুন, ওই যে চারটি ভাগে যেটা দেখালাম সেটা যে নগদ টাকা প্রাপ্তির ক্ষেত্রে, আর নগদ টাকা প্রদানের ক্ষেত্রে, বাকিতে ক্রয়ের ক্ষেত্রে, আর বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে, তাই না? ওই বিষয়টা এখানে এখন স্টেটমেন্ট আকারে মানে বিবৃতি আকারে এখানে দেওয়া আছে। নগদ টাকা পাইলে নগদ টাকা ডেবিট, আমি আপনাদের বললাম যে নগদ টাকা পাইলে নগদ টাকা আজীবন ডেবিট, এই যে নগদ টাকা ডেবিট, নগদ টাকা কি করছে এখানে ডেবিট করছি। এখন নগদ টাকা যে খাত থেকে পাবো সেটাই হচ্ছে ক্রেডিট। আমরা মালিক যদি মূলধন আনে, মালিক যদি মূলধন আনে ব্যবসায়, এটা 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 আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমি একেবারে ইজি করে বুঝাচ্ছি, এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। এখানে ক্যাশ আসলো, মালিক যদি নিয়ে আসে, এটা মালিক মালিক যদি ব্যবসা নিয়ে আসে তাহলে নগদ টাকা বেড়ে যাবে না? 10,000 টাকা ব্যবসা নিয়ে আসলো, তখন কি লিখবো আমরা? নগদান বা ক্যাশ হিসাব ডেবিট বা ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। এই মূলধনের ইংরেজি হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল ক্রেডিট। বিক্রয় করলে বিক্রয় করে যদি টাকা পাই তাহলে বিক্রয় ক্রেডিট, যদি সেবা দিয়ে টাকা পাই সেবা ক্রেডিট। প্রাপ্য হিসাব মানে যার কাছে বাকিতে বিক্রি করছিলাম তার কাছে টাকা পাই, প্রাপ্য হিসাব ক্রেডিট। অনুপার্জিত আয় মানে আমরা যদি অগ্রিম টাকা নিয়ে থাকি তাকে বলে অনুপার্জিত আয়, সেটা যদি হয়ে থাকে তাহলে অনুপার্জিত আয় ক্রেডিট। অন্যান্য কোনো কিছু থাকলে সেটা সাধারণত এই কটাই থাকে, এই কটাই সাধারণত থাকে। আচ্ছা, নগদ টাকা প্রদানের ক্ষেত্রে, নগদ টাকা প্রদানের ক্ষেত্রে কি হবে? নগদ টাকা পাইলে ক্যাশ ডেবিট, নগদ টাকা প্রদান করলে কি হবে? ক্যাশ ক্রেডিট, তাই না? ওর উল্টাটা হবে, এটা স্বাভাবিক। এখন কোন কোন খাতে হবে? এই যে খাতগুলো যেটা খাত আছে এই খাতগুলো উল্টা খাত হবে, উল্টা খাত ডেবিট হবে। একটু টেকনিক অবলম্বন করবেন, দেখবেন সব সহজে পারবেন। তাহলে মূলধন আমাদের এখানে কোন কোন খাতে যাবে? যে এই খাতগুলোর যেটা উল্টা খাত সেগুলা, বিক্রয়ের উল্টা কি? ক্রয়, তাহলে ক্রয় হিসাব মানে ক্রয় করলে নগদ টাকা চলে যাবে। প্রদেয় হিসাব কি? আমাদের কাছ থেকে কেউ টাকা পাবে, তাকে যদি আমরা টাকাটা দেই তাহলে সেই ক্ষেত্রে আমার টাকাটা কমে যাচ্ছে। খরচ করলে কোনো যদি এক্সপেন্স করি, কোনো খরচ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের নগদ টাকা চলে যাচ্ছে। অগ্রিম কোনো খরচ দিলে টাকা কমে যাচ্ছে, উত্তোলন করলে টাকা কমে যাচ্ছে। এই এই বিষয়গুলো এত কিছু আপনার মনে হতে পারে যে এটা তো মনে রাখা টাফ ব্যাপার না, মনে রাখা টাফ না, এটা আপনি দেখে যান, তারপর অঙ্কতে অ্যাপ্লাই করবো, তখন আপনি সহজে এই বিষয়গুলো বুঝতে পারবেন। তারপর আছে বাকিতে ক্রয় বা খরচ করা বোঝালে, এই যে বাকিতে যদি ক্রয় করি, বাকিতে ক্রয় করলে আমাদের কাছ থেকে টাকা পাবে, যার কাছ থেকে ক্রয় করবো এমনি এমনি দেবে? এমনি এমনি তো দেবে না, ও টাকা নিবে। তাহলে ও টাকা যদি নেবে কখন নেবে? হয়তো 2 দিন 4 দিন 5 দিন পর, 1 মাস পর নিবে টাকা।
তাই না? তাহলে এই যে আমাদের কাছ থেকে টাকা পাবে তাকে হিসাব বিজ্ঞানী ভাষায় বলে, বাংলা ভাষায় বলে হচ্ছে প্রদেয় হিসাব, আর ইংরেজিতে বলা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে ইংলিশে বলে কি? অ্যাকাউন্টস পেয়েবল। এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলটা হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার আমাদের কাছে টাকা পাবে। তাহলে কোনো কিছু ক্রয় করলে এই পাওনাদারের সৃষ্টি হয়, অথবা কোনো কিছু যদি সম্পদ সম্পদ ক্রয় করি তাহলে সেক্ষেত্রে সৃষ্টি হয়, কোনো খরচ করলেও সেক্ষেত্রে সৃষ্টি হয় বাকিতে। অর্থাৎ আমাদের কাছ থেকে টাকা পাই তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আজীবন ক্রেডিট, আর যেটা ক্রয় করবো আজীবন হচ্ছে ডেবিট। আচ্ছা, তারপরে আছে বাকিতে বিক্রয়। বাকিতে বিক্রয় ঠিক ওই ক্রয়ের উল্টা। ক্রয় করলে ক্রয় যদি ডেবিট হয়ে থাকে তাহলে বিক্রয়টা কি হবে? ক্রেডিট হবে। তাহলে বিক্রয় সেবায় সম্পদের নাম বা অন্যান্য যে সম্পদ বিক্রি করবে সেই সম্পদের, তাহলে সেটা হচ্ছে ক্রেডিট। আর প্রাপ্য হিসাব ডেবিট। আমরা কোনো কিছু যদি বাকিতে বিক্রয় করে থাকি তাহলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। তার কাছ থেকে আমরা টাকা পাবো, তার কাছ থেকে টাকা পাইলে তাকে বলে প্রাপ্য হিসাব। একটু মিনিট করবে খালি, একটু মিনিট করে, একটু মিনিট, একটু মিনিট, একটু মিনিট করেন। মোসাইদ ভাই সরি। একটু, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এই গেল ক্রয় বিক্রয়। এটা একটু শুয়ে শুয়ে একটু চিন্তা করবেন, দেখবেন এই চারটার মধ্যে 99 এত পার্সেন্ট জাবেদা হয়ে যাবে। এত পার্সেন্ট জাবেদা হবে, 1% কি মানে 0.1% জাবেদা কোনটা সেটা আমি বলে দেবো। আচ্ছা, এই হচ্ছে জাবেদার ইয়া। আমরা একটু যাই, একটু জাবেদা আমি এখানে যতই বলি না কেন এইভাবে বললে বলাই হয়ে যাবে, ইয়া হবে না। সরাসরি আমরা ফাইনাল অঙ্কতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে এই অঙ্কগুলো সলিউশন করে দেওয়া নাই, এগুলা আমি আপনাদের করাইবো। এই একই জিনিসেরই সলিউশন আবার এখানে করে দেওয়া আছে। এই যে এখান থেকে সলিউশন করে দেওয়া আছে, ওইগুলারই সলিউশন এখান থেকে করে দেওয়া আছে। প্রবলেম অ্যান্ড সলিউশন এখান থেকে সলিউশন করে দেওয়া আছে। হ্যাঁ, এগুলো সলিউশন করে দেওয়া আছে। তো যেগুলো সলিউশন করে দেওয়া আছে আপনারা দেখবেন, ওগুলা দেখলে পারবেন। আর যেগুলো করে দেওয়া নয় ওই বিষয়গুলো আমি একটু দেখাই আপনাদের। আচ্ছা, একটু খুব ভালো মতো বুঝবেন। আমরা এই অ্যাকাউন্টিং কিন্তু একমাত্র বাংলা থিওরিতে মানে থিওরিটা বাংলায় দিতে পারবেন, আর হচ্ছে এই অঙ্কটা ইংলিশে দিতে পারবেন। ঠিক আছে, অঙ্কতে লেখা থাকবে বাংলার ওই অংশে লেখা থাকবে, ইংরেজি অংশে দেখুন। এগুলা কিন্তু বাংলা করে দেওয়া থাকবে না, ইংরেজি অংশে দেখুন। যেগুলাতে ইংরেজি অংশে দেখুন দেখা বলা থাকবে সেটা আপনি ওই ইংরেজি ভার্সনে করতে হবে ওগুলাতে, কারণ ওখানে বাংলা তথ্য। একটু বলতে চাচ্ছি, জি জি জি, বলুন। মানে কি আমরা থিওরিটা দিতে পারবো বাংলায় আর ম্যাথটা দিতে পারবো ইংলিশে? জি 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 আচ্ছা, থ্যাংক ইউ। জি। আচ্ছা, তাহলে এখানে দেখুন, এখানে বলা আছে মিস্টার রশিদ ওপেন রশিদ ক্লিয়ারিং সার্ভিস অন জানুয়ারি 1, 2018। মিস্টার রশিদ ওপেন করছে, শুরু করছে রশিদ ক্লিয়ারিং সার্ভিস নামে একটি ব্যবসা তার 2018 সালের জানুয়ারি 1 তারিখে। ডিউরিং জানুয়ারি দ্য কোম্পানি কমপ্লিটেড দ্য ফলোইং ট্রানজেকশন। জানুয়ারি মাসে কোম্পানি নিম্নের লেনদেনগুলি সম্পূর্ণ করে। আচ্ছা, ভালো কথা। তাহলে মিস্টার রশিদ একটা ব্যবসা শুরু করছে। আচ্ছা, তাহলে এখানে জানুয়ারি 1 তারিখে আমাদের বলা আছে, দেখুন আমরা একটু ছোট ছোট করে ইংলিশে মানে করার চেষ্টা করব, তাহলে বুঝতে সহজ হবে। আমরা স্যার কিন্তু এই পদ্ধতিটা শিখাইছে। স্যারের আচ্ছা, তাহলে এখানে ছোট ছোট করে কিরকম ভাবে, এইভাবে যে জানুয়ারি 1 থেকে মিস্টার রশিদ কি করছে? মিস্টার রশিদ ইনভেস্ট করছে, মানে বিনিয়োগ করছে টাকা কত? 15 লক্ষ ক্যাশ, নগদ টাকা ইন দ্য বিজনেস, ব্যবসায়। তাহলে এটা যদি আমাদের ব্যবসায়, খুবই সিম্পল ভাবে বুঝবেন, কোনো মানে উদ্বিগ্ন হবেন না, কোনো উদ্বিগ্ন হবে। দেখুন, এটা আমাদের ব্যবসা, এই ব্যবসায় কোনো কিছু নেই, এই ব্যবসায় কোনো কিছু নীল। এই মালিক যে সে ব্যবসা পরিচালনা করবে, এ টাকাটা নিয়ে আসবে এখানে। তাহলে মালিককে অবশ্যই ব্যবসা শুরু করার জন্য ব্যবসা টাকা নিয়ে আসতে হবে। সে টাকা নিয়ে আসছে কত টাকা? 15 লক্ষ টাকা, তাই না? বিষয়টা তো এরকম। তাহলে আমি বলেছিলাম মালিক যেটা নিয়ে আসবে তাকে কি বলে? ক্যাপিটাল। এ কথা বলছিলাম না প্রথম দিন?
মালিক ব্যবসায় যেটা নিয়ে আসবে সেটাকে বলে ক্যাপিটাল। তাহলে আপনার মাথার মধ্যে সেট করে নিতে হবে এরকম জাবেদার অঙ্ক। আমাদের মালিক প্রথমে ব্যবসায় টাকাটা নিয়ে আসবে, সেই টাকাটার নামই হচ্ছে ক্যাপিটাল। তাহলে ব্যবসায় কি হলো, নগদ টাকা বেড়ে গেল। তাহলে এর জন্য আমরা জাবেদা কি দেবো, এখানে এই অঙ্কে চেয়েছে কি দেখুন, জার্নালাইজ আগে শেষের অংশটুকু পড়ছে যে আমাদের করণীয়টা কি করতে বলছে, যে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজেকশন, উপরের লেনদেনগুলি, অ্যাবভ বলতে উপরের লেনদেনগুলির ট্রানজেকশন জার্নালাইজ করতে বলছে, মানে জাবেদা দেখিয়ে দিতে বলছে। বিনার হচ্ছে পোস্ট দ্য ট্রানজেকশন টু অ্যাপ্রোপ্রিয়েট লেজার, আমাদের আমাদের লেনদেনগুলো অ্যাপ্রোপ্রিয়েট যথোপযুক্ত লেজারে আমাদের পোস্টিং দিতে হবে, লেজার করতে হবে। প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স, এবং ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করতে হবে। এই একটা অঙ্ক অনেক বড় অঙ্ক হবে। আজকে জিএফআই এর পরে কি ক্লাস আছে, যদি ভাইরা স্যাক্রিফাইস করে তাহলে আমি আপনাদের এটা পুরোটা শেষ করে দেবো একটা না, আর যদি না করে তাহলে কিন্তু হচ্ছে না, ওই ক্লাসে যেতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা এই ক্লাস জাবেদা দাখিলা দিব। দেখুন, এই যে আপনাদের এই অঙ্কগুলো দিয়েছে, বুঝছেন, এবারে ব্যাংক কোম্পানির অ্যাকাউন্টের হিসাব, অঙ্কগুলো খুবই ভালো, আপনাদের জন্য জানারও জরুরি। এটা আমি অলরেডি করাচ্ছি থার্ড ইয়ার করাচ্ছে, যে এই অঙ্কগুলো দিয়েছে। ব্যাংকের ইনকাম স্টেটমেন্ট, এটা শুধুমাত্র ব্যাংক কোম্পানি ইনকাম স্টেটমেন্ট, কোনো দোকানের না, কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির না। হ্যাঁ, শুধু ব্যাংকের অঙ্ক এগুলা। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট বাংলাদেশ ব্যাংক, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ছোট করে লেখা আছে, যদি ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট বাংলাদেশ ব্যাংক, ক্যাশ উইথ আদার ব্যাংক, মানি এট করেন্ট, শর্ট নোটিস, ইনভেস্টমেন্ট, লোন এন্ড অ্যাডভান্স, ড্রাফট, এই জিনিসগুলোর ব্যবহার আছে আপনাদের। খুব মজার এটা আপনারা, এটা আমি দেখাবো আর কি। এখান থেকে অঙ্ক থাকবেই, একটা অধ্যায় পুরাটাই এটা আলোচনা করা আছে। আচ্ছা, অ্যান্সার শিটটা একটু অ্যান্সার শিটটা বের করি। আচ্ছা, আমাদের জাবেদা দাখিলা করতে হবে। তো এই জাবেদা দাখিলার ঘর হচ্ছে 5টি। তাহলে এখানে রিকোয়ারমেন্ট 1 নম্বর অঙ্ক দিয়ে আমরা রিকোয়ারমেন্ট দিব। 1 নম্বর অঙ্ক দিয়ে রিকোয়ারমেন্ট হচ্ছে এ নাম্বার রিকোয়ারমেন্ট। জাবেদার ঘর দাগবো অঙ্কের মধ্যে, এরকম ভাবে জাবেদার ঘর দাগাবো, হাতে লেখা। আচ্ছা, এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে রেফারেন্স নাম্বার, এটা হচ্ছে ডেটের। এই 5টি কলাম আমরা এখানে দিব। এই 1টি কলাম, আর এখানে 3টি কলাম, এদিকে 3টি কলাম, সরি 1 2 3 4 5, 5টি কলাম আমাদের দিতে হবে। তাহলে এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে পার্টিকুলার মানে বিবরণ, এটা হচ্ছে রেফারেন্স সূত্র, বা অনেকে এলএফ লেখে, লেজার ফলিও, সমস্যা নেই, লিখতে পারে। এটা হচ্ছে ডেবিট, ডেবিট টাকা, টাকা অনেকে লেখে না, কোনো সমস্যা নাই, ডেবিট লিখলেও চলবে। এটা হচ্ছে, যেহেতু আপনাদের প্রফেশনাল সেহেতু ডেবিট টাকা লিখবেন। ক্রেডিট, ডিভাইসটা একটু, ক্রেডিট টাকা, দেখছেন, ক্রেডিট ব্র্যাকেট টাকা। ওকে, এখন আমাদের প্রত্যেকটা অঙ্কের এরকম নাম ধাম যদি থাকে তাহলে নাম লিখতে হবে কি, এর নাম, অঙ্কের নাম কি, রশিদ ক্লিয়ারিং সার্ভিস। তাহলে রশিদ ক্লিয়ারিং সার্ভিস, এটা আমরা এখানে লিখবো রশিদ ক্লিয়ারিং সার্ভিস।
রশিদ ক্লিয়ারিং সার্ভিস কোম্পানির নাম লিখতে হবে, বাধ্যতামূলক লিখতে হবে। কোনো স্টেটমেন্ট যদি আমরা করি তাহলে এরকম লিখতে হবে আমাদের। আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা কি করতেছি, অঙ্কে করতেছি জার্নাল এন্ট্রিজ। প্রথমে এ নাম্বার রিকোয়ার্ড কি করতেছি, জার্নাল। তাহলে এখানে আমরা লিখবো জার্নাল এন্ট্রিজ, জার্নাল এন্ট্রিজ। আর শেষ, এ পর্যন্তই। এ পর্যন্ত আমরা নাম ধাম লিখে এটা এই পর্যন্ত লিখবো। এখন আমরা দেখি একটু খেয়াল করুন। এখানে প্রথমে 1 নাম্বার যে লেনদেনটা হয়েছে, এই লেনদেনটা কি হয়েছে বলুন তো একটু। আমাদের 1 নাম্বার যে লেনদেনটা আমরা দিয়েছি, মানে লেনদেনটা এখানে যেটা দিয়েছে আর কি, 15 লক্ষ টাকা মালিক ক্যাশ এনেছে। তাহলে এটা কি হয়েছে, আমাদের ক্যাশ বেড়ে যায়নি? মানে এই আগে আমি বলতে চাচ্ছি এই লেনদেনটা কিসে হয়েছে, নগদে হয়েছে না বাকিতে হয়েছে? মানে নগদ সম্পর্কিত না বাকি সম্পর্কিত? একটু নগদে হয়েছে, এই জায়গায় ক্যাশ লেখা আছে, তাই না? এখন বলুন, এটা ব্যবসা ক্যাশ পাইছে না ব্যবসা ক্যাশ দিয়ে দিছে, কোনটা? হ্যাঁ, এটা বিজনেসের দৃষ্টিকোণ থেকে আমরা ইয়া করব। তাহলে বিজনেস পেয়েছে টাকা, তাহলে ব্যবসা যে ক্যাশ টাকা পেয়ে থাকে, তাহলে ক্যাশ টাকা কি হবে? আপনি এটা ক্যাশের লেনদেন প্রায় 70% পর্যন্ত আপনি লেনদেন এটা পাবেন ক্যাশের। ঠিক আছে, এটা আপনার মানে একটু মাথায় রাখতে হবে ভালো মতো। তাহলে ক্যাশ পাইলে ক্যাশ ডেবিট, আগে কোনো কথা নাই, কোনো হিসাব ছাড়া আগে ক্যাশ ডেবিট করবেন। তাহলে এখানে ক্যাশ আসতেছে বিজনেসে, তাহলে কি লিখবো আমরা, ক্যাশ ডেবিট লিখবো, তাই না? এখানে এখানে আগে 2018 সাল জানুয়ারি 1 তারিখ, 2018 সাল 2018 সাল জানুয়ারি 1 তারিখ। এখানে আমরা কি লিখবো, ক্যাশ আসতেছে। তাহলে ক্যাশ যদি আসে তাহলে কি লিখবো আমরা, ক্যাশ ডেবিট। এখন কথা হলো, ক্যাশ কোন খাত থেকে আসতেছে, মালিক নিয়ে আসতেছে, তাই না? আচ্ছা, এটা আমি আরেকবার ওপেন করি, তাহলে আপনাদের জন্য যাতে সহজ হবে। এটা আরেকবার ওপেন করি। হ্যাঁ, এটা আমি সূত্রটা আপনাদের দেখাই, যে এই যে এটা। তাহলে ক্যাশ আমরা পেয়েছি, তার মানে কি এর মধ্যে পড়তেছে, তাই না? যেহেতু ক্যাশ তাহলে ডেবিট। এখন বলুন তো কোন খাত থেকে ক্যাশ পাচ্ছি, মালিক নিয়ে আসতেছে তাহলে মূলধন লিখবো, না বিক্রয় করে পাচ্ছি, না সেবা দিয়ে পাচ্ছি, না প্রাপ্য হিসাবের কাছ থেকে পাচ্ছি, না অনুপার্জিত, কোনটা? হ্যাঁ, মূলধন পেয়েছি। হ্যাঁ, আপনি একটু বলবেন, ভুল হতে পারে, কোনো সমস্যা নাই। আমরা ভুল হতে হতে অনেক ভালো কিছু শিখবো ইনশাল্লাহ। তাহলে মূলধন থেকে পেয়েছি, মূলধন এটা কখন হয়, মালিক যদি টাকা নিয়ে আসে তখন হয় মূলধন। তাহলে এখানে লিখবো কি, ক্যাপিটাল। মূলধন ইংরেজি ক্যাপিটাল, ওখানে ইংরেজিতে লেখা লাগতো ক্যাপিটাল, ক্যাপিটাল। তাহলে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। এখানে ডেবিট ক্রেডিট লেখার দরকার নেই, শুধু জাস্ট টাকাটা এখানে লিখবো আমরা। ডেবিটের ঘরে হচ্ছে ক্যাশের যে টাকাটা, এই ক্যাশের টাকাটা ডেবিটের ঘরে 15 লক্ষ টাকা লিখবো। আর ক্যাপিটাল বাবদ এটা ক্রেডিটে, তাহলে এই বরাবর ক্রেডিটে লিখবো টাকা, 15 লক্ষ ক্রেডিটে। আর ক্রেডিট হলে একটু এই দূরত্ব বজায় রেখে আমরা চলবো। এই যে এখান থেকে যে ডেবিট শুরু করছি, ঠিক এখান থেকে একটু ফাঁকা দিয়ে লিখবো, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন, ক্রেডিটটা একটু দূরে লিখবো। আচ্ছা আচ্ছা, তারপরে দেখুন, এটা শেষ আমাদের জাবেদা, কিন্তু এই জাবেদার ব্যাখ্যা দিতে হয়। এই জাবেদার আবার কি দিতে হয়, ব্যাখ্যা দিতে হয়। ব্যাখ্যা কি দিব, ব্যাখ্যা লেখা আমাদের কাছে অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে। আপনি যদি ব্যাখ্যা দিতে পারেন, সমস্যা নেই। এখানে লিখবো ক্যাশ টু রেকর্ড the owner cash invested in the business as capital। এটা অনেক ভাবে লেখা যায়, হ্যাঁ, ব্যাখ্যা নিজের মতো। মানে মালিক 90 টাকা বিজনেসে বিনিয়োগ করছে, মূলধন শুরু। মানে এই টাকাটা যে কি, এই লেনদেনটা যে দিলাম কি জন্য দিলাম, তাহলে এই ব্যাখ্যাটা এখানে লিখতে হবে। আর যদি আমরা ওই এত কিছু না লিখতে পারি, এত কিছু ঝামেলা আমরা যাব না। এখানে লিখবো এই যে দেখুন,
এখানে আমরা লিখবো এই যে এই ট্রানজাকশনে তো আমরা ওখানে লেনদেন করলাম, জাবেদা দিলাম। মিস্টার রশিদের জায়গায় লিখবো দা উনার লিখবো। মিস্টার রশিদের জায়গায় রশিদ লেখা যাবে না, যার বইতে তার নাম লেখা যায় না, তাহলে ই হচ্ছে উনার, তাহলে দা উনার ইনভেস্টেড এর টাকা লিখবেন না, এটা 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 লেখার দরকার নাই। দা উনার ইনভেস্টেড ক্যাশ। আচ্ছা, আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, একটু সারাসুরা দিয়ে, তাহলে আমি আর বুঝতে পারবো না। যাদের একটু ইংলিশে লিখতে প্রবলেম হবে, আপনারা এটা এভাবে লিখতে পারেন আর কি, এই জাবেদা থেকে তুলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সামনে টু রেকর্ড দিবেন। টু রেকর্ড মিস্টার রশিদ আছে, এই জায়গায় দিবেন টু রেকর্ড দ্য উনার ইনভেস্টেড, টাকা বাদ, এই টাকাটা বাদ, ক্যাশ ইন দ্য বিজনেস। শেষ, কাহিনী শেষ, আর কিছু লিখতে হবে না। আচ্ছা, আমরা 1 নম্বর এটা দিলাম। আবার 1 তারিখে বলা আছে Mr. Rashid opened a current account in XYZ bank and deposit টাকা 12 লক্ষ। মিস্টার রশিদ কি করছে, একটি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করছে XYZ ব্যাংকে এবং ডিপোজিট করছে 12 লক্ষ টাকা। তাহলে আপনি এই মিস্টার রশিদ মালিক এই কোম্পানি বা এই বিজনেসের, এই মালিক কি করতেছে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করছে। আমার এদিকে এদিকে একটা ব্যাংকে কি করছে, অ্যাকাউন্ট ওপেন করছে ব্যাংকে। এই ব্যাংকে যদি অ্যাকাউন্ট ওপেন করে থাকে, তাহলে এখান থেকে ক্যাশ টাকা চলে গেল না আসলো বলুন তো? এই বিজনেসের হিসাব করতেছি, কিন্তু আমরা কিন্তু ব্যাংকের হিসাব করিনি, বিজনেসের হিসাব করতেছি। তাহলে বলুন তো, এটা কি নগদে হলো না বাকিতে হলো? নগদে হলো না বাকিতে হলো? আমরা শুধু এটা, হ্যাঁ আচ্ছা বলছি, আমরা এটা ভাববো যেটা নগদে হয়েছে না বাকিতে হয়েছে, এইটুকু শুধু যদি ধরতে পারি, ইনশাল্লাহ খুব ভালো মতো আমরা এটা করতে পারবো। হ্যাঁ, 12 লক্ষ টাকা এটা। হ্যাঁ, দেখুন, মিস্টার রশিদ ওপেন করছে, মানে খুলছে এ কারেন্ট অ্যাকাউন্ট, একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলছে ইন XYZ ব্যাংকে। XYZ ব্যাংকে একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলছে অ্যান্ড ডিপোজিটের টাকা 12,000 এবং 12,000 টাকা জমা করছে, ডিপোজিট করছে। তাহলে এই বিজনেস থেকে টাকা চলে গেল না আসলো? চলে গেল। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ছিল, ওখান থেকে সে 12 লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, আমরা না, ঠিক আছে, আমরা এটা আর দেখতে যাবো না, খালি এইটুকু, খালি এই লেনদেনটা দেখবো আমরা। তাহলে 12 লক্ষ টাকা চলে গেল, আমরা চলে গেল না আসলো, এই জিনিসটা খালি আপনারা ট্রেস করবেন। যদি চলে যায়, কারো কথা শুনবেন না, পৃথিবীর কারো কথা শোনার দরকার নাই। ক্যাশ ক্রেডিট, টাকা চলে গেলে ক্যাশ ক্রেডিট, আপনি আর কোনো কিছু ভাববেন না, ক্যাশ ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে? ডেবিট কি হবে? যে খাতে যাচ্ছে সেটাই হচ্ছে ডেবিট। তাহলে কি খাতে যাচ্ছে? ব্যাংকে যাচ্ছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট যদি খুলে, তাহলে টাকাটা, ক্যাশ টাকাটা কি হয়ে আমাদের বিজনেস থেকে ব্যাংকে আসলো। তাহলে এখানে যদি আমরা জাবেদার সূত্রতে যদি যাই, একটু প্রয়োগ করি, তাহলে এটা হলো নগদ টাকা প্রদান, মানে নগদ টাকা আমরা দিচ্ছি, তাহলে নগদের হিসাব ক্রেডিট হবে, মানে ক্যাশ হচ্ছে ক্রেডিট হচ্ছে। ক্যাশ কোন খাতে যাচ্ছে সেই খাতটা লিখতে হবে। এখানে আমাদের সে খাতটা লেখা নাই, এটা অন্যান্য লিখতে হতো, অন্যান্য, এই অন্যান্যর মধ্যে আসবে ব্যাংক, এরকম ব্যাংক, অর্থাৎ যে খাতে যাবে সেটা হচ্ছে আমাদের কাছে ডেবিট। তাহলে এখানে আমরা লিখবো জাবেদা, তাহলে কি লিখবো এখানে? 1 তারিখ দিব, এরকম লিখবো ব্যাংক XYZ, ব্যাংকের নাম লিখবো। বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, সোনালী, রূপালী, XYZ, MN, এরকম বিভিন্ন ব্যাংকে থাকতে হবে, ব্যাংকের নাম লিখতে হবে। ব্যাংক হচ্ছে XYZ ডেবিট, যেহেতু ওখানে ব্যাংকের নাম লেখা আছে। আর এখানে লিখবো কি? ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। যদি এখানে ব্যাংকের নাম বলা না থাকতো তাহলে দিতাম না, আমরা ওখানে XYZ দিতাম না, যদি উল্লেখ থাকে তাহলে দিতেই হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। তাহলে এখানে কি লিখবো আমরা? ক্যাশ ক্রেডিট। কত টাকা? 12 লক্ষ টাকা। এখানে কত হচ্ছে? 12 লক্ষ টাকা। এখন ব্যাখ্যা আমাদের বাধ্যতামূলক, ব্যাখ্যা দিতেই হবে। তাহলে ব্যাখ্যা কি লিখবো? তাহলে এই ব্যাখ্যা আমরা লেখার জন্য আমি কি বলছি, এটা উনার মালিক আছে, এটা মালিকের নাম লেখা যাবে না। আমরা সামনে কি লিখবো? টু রেকর্ড। সামনে লিখবো টু রেকর্ড। এই টু রেকর্ড কথাটা ফিক্সড, এটা কনস্ট্যান্ট, এটা থাকবেই। তারপরে এখানে আমরা লিখবো কি? এই কথাটা লিখবো, মিস্টার রশিদের জায়গায় লিখবো উনার, দা উনার মালিক ওপেন এ কারেন্ট অ্যাকাউন্ট ইন XYZ ব্যাংক অ্যান্ড ডিপোজিট লেখালাম। আচ্ছা দেখুন, এখানে
তাহলে যেটা বলতে বলতেছিলাম, লাইন কেটে গেল। এখানে টু রেকর্ড দিয়ে আমরা এখানে কি লিখবো, এই যে এই কথাটা লিখবো যে দ্য ওনার ওপেন এ কারেন্ট অ্যাকাউন্ট ইন XYZ ব্যাংক, শেষ। আর কোনো কিছু লেখার দরকার নেই, এটা এটা ডিপোজিট এর কোনো কিছু লেখার দরকার নেই, এটুকু লিখবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি এই কথাটা এখানে লিখলাম না, লিখতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, আমি লিখলাম না, একটু স্কিপ করে গেলাম। মানে এই টেকনিকটা আপনার শিখাই দিচ্ছে, আপনার কিন্তু লিখতে হবে, বাদ দেওয়া যাবে না কিন্তু, এটা বলছি, বাদ দেওয়া যাবে না, ব্যাখ্যা লিখতেই হবে। আচ্ছা, তারপরে আমাদের আছে পারচেস ক্লিয়ারিং সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, টাকা ৮০,০০০। আমরা ক্লিয়ারিং সাপ্লাইজ ক্রয় করছি, তাহলে পারচেস ক্লিয়ারিং সাপ্লাইজ হচ্ছে আমাদের কাছে সম্পদ, অন অ্যাকাউন্ট শব্দ হচ্ছে বাকিতে, ক্রয় করছি, ক্রয় করা, ক্লিয়ারিং সাপ্লাইজ আমরা ক্রয় করছি কত টাকায়, বাকিতে ক্রয় করছি ৮০,০০০ টাকায়। তাহলে এই লেনদেনটা কি নগদে হয়েছে না বাকিতে হয়েছে বলুন তো? হ্যাঁ, বাকিতে হয়েছে। তাহলে লেনদেন আমাদের এটা হচ্ছে বাকিতে। তাহলে বাকিতে হইলে তাহলে বাকির ফর্মুলা যাইতে হবে। আমি আপনাদের বলছি হয় নগদে নাহলে বাকিতে, এই ইয়া দেখবেন। এখন বলুন তো, বাকিতে এটা ক্রয় করছে, এই যে বাকিতে ক্রয় করছে না বাকিতে বিক্রি করছে? হ্যাঁ, ক্রয় করছে, তার মানে এই জায়গাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে বাকিতে যদি ক্রয় করে, যদি মালামাল ক্রয় করে, মানে যদি কোনো পণ্য ক্রয় করে থাকে, সেটা হচ্ছে তার বেলায় লিখবো ক্রয় মানে পারচেস। আর যদি কোনো সম্পদ ক্রয় করে থাকে, সম্পদের নাম লিখতে হবে। হ্যাঁ, আমি যেমন বলছি, নগদ টাকা পাইলে কারো কথা শুনবেন না, আগে ক্যাশ ডেবিট লিখবেন। নগদ টাকা চলে গেলে কারো কথা শুনবেন না, ক্যাশ ক্রেডিট করবেন। তেমনি বাকিতে যদি ক্রয় হয়ে থাকে, তাহলে কারো কথা শোনার দরকার নেই, আগে প্রদেয় হিসাবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। কোনো দিকে তাকাবেন না, আগে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, তাহলে ডেবিট কি হবে? ডেবিট আমরা যেটা আমরা ক্রয় করতেছি সেটা, যদি পণ্য ক্রয় করে থাকি, যদি পণ্য বিষয়টা কি আমি আপনাদের বলি। আমাদের যদি এটা দোকান হয়ে থাকে, এটা যদি একটা দোকান হয়ে থাকে, আমাদের যেটা বিক্রি করে মুনাফা অর্জন করব, তাকে বলে পণ্য। ঠিক আছে? সে পণ্যটা, যেমন আমরা চাল, লবণ, ডাল ইত্যাদির দোকান হতে পারে, রড সিমেন্টের দোকান হতে পারে। তাহলে রড সিমেন্টের দোকানের ক্ষেত্রে রড সিমেন্ট যদি আমরা কিনে নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের কাছে পণ্য। চাল, ডাল, লবণের দোকান যদি হয়ে থাকে, তা চাল, ডাল, লবণ, সাবান, তেল, এগুলো হচ্ছে পণ্য। কিন্তু ওই চাল, ডাল, লবণের দোকানে যদি একটা কম্পিউটার কিনে নিয়ে আসি, কম্পিউটার তো আমরা বিক্রি করবো না, ওটা আমরা হয়তো হিসাবের জন্য করব। একটা যদি কোনো র্যাক নিয়ে আসি বা আসবাবপত্র ফার্নিচার নিয়ে আসি, সে ফার্নিচার তো আমরা বিক্রি করবো না, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কাছে সম্পদ, অ্যাসেটস। তাহলে পণ্য আর অ্যাসেটের মধ্যে পার্থক্যটা আপনাদের বুঝতে হবে, যে কোনো সম্পদ ক্রয় করলে সম্পদের নাম হবে, কোনো পণ্য ক্রয় করলে পারচেস হবে, ক্রয় লিখব। আচ্ছা, তাহলে এখানে আমরা কি ক্রয় করছি একটু যদি আমরা এটা দেখি, যে পারচেস ক্লিয়ারিং সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। তাহলে এটা এখানে কি আমরা পণ্য ক্রয় করছি না কোনো সম্পদ ক্রয় করছি? অবশ্যই আমরা সেটা সম্পদ ক্রয় করছি, এটা আমরা সম্পদ ক্রয় করছে। সার্ভিস দেওয়ার জন্য আমাদের ক্লিয়ারিং মানে সাপ্লাইজ দরকার হয়, সাপ্লাইজ হচ্ছে মুনিয়ারি। সে মুনিয়ারি, এটা হচ্ছে আমাদের কাছে সম্পদ। আমরা তো এর আগে দেখলাম মুনিয়ারিটা কি জিনিস। আমি এটাও এই যে দেখাই, আরেকবার এটা ওপেন করি, দ্বিতীয়বার। এখানে যেমন সম্পদের, এখানে যে আপনাদের এই যে উপরে যে আলোচনা করলাম, এই যে এখানে সম্পদ, তাই না? এটা হচ্ছে সম্পদ। সম্পদের এখানে কি আছে? সাপ্লাইজ, এই যে সাপ্লাইজ বা মুনিয়ারি, এটা হচ্ছে আমাদের কাছে কি? সম্পদ। তাহলে সম্পদ ক্রয় করছি, আমরা পণ্য ক্রয় করি নাই। তাহলে এর জন্য আমরা কি দেব? যে তারিখ হচ্ছে কতটা, সরি, তারিখ হচ্ছে 3 তারিখ। তাহলে 3 তারিখে এটা আমরা দিব, লিখবো 3 তারিখ। 3 তারিখ দিয়ে এখানে আমরা লিখবো ক্লিয়ারিং সাপ্লাইজ ডেবিট। আর এটা কিসে ক্রয় করছি? বাকিতে ক্রয় করছি। তাহলে বাকিতে ক্রয় করলে কি লিখবো? অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এটা তো ফিক্সড, অ্যাকাউন্টস পেয়েবল ফিক্সড ক্রেডিট। কত টাকা? আমাদের এখানে আছে ৮০,০০০ টাকা। তাহলে আমরা লিখবো ৮০,০০০ টাকা। আর এটা হচ্ছে ৮০,০০০ টাকা। এখন ব্যাখ্যা কি লিখবো? এখানে আমরা তো লিখবো টু রেকর্ড, তাই না? এটা ফিক্সড, এটা থাকবেই, টু রেকর্ডের পর এখন কি লিখবো সেই জিনিসটা এখান থেকে লিখতে বলি, যে আপনি যদি ব্যাখ্যা নিজে বানিয়ে লেখেন কোনো সমস্যা নেই, ভালো, সেটা ভালো। আর যাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে তাদের জন্য আমি বলছি এটা।
টু রেকর্ড পার্সেস, এই কথাটা পার্সেস ক্লিয়ারিং সাপ্লাইস ওন অ্যাকাউন্ট, টাকা লেখার দরকার নাই, শেষ, যেটা আগে বললাম, বুঝতে পেরেছেন? টু রেকর্ড পার্সেস ক্লিয়ারিং সাপ্লাইস ওন অ্যাকাউন্ট, শেষ। বুঝতে তো পেরেছেন নাকি? আচ্ছা, এখন তারপরে আছে 5 তারিখে পেইড টাকা 50,000 on a 1-year insurance policy effective from January 1। তার মধ্যে আরেকটা আপনাদের এটা দিই আমি সুখবর, যদি 5টা অঙ্ক আপনারা দেখেন, 5টা অঙ্ক, এই 5টা অঙ্ক দেখলে ওর মধ্যে মোটামুটি সব ঘুরে গেছে, মেকানিজম সব ওর মধ্যেই। অতএব এই 5টা অঙ্ক দেখা মনে হয় খুব বেশি জটিল আপনার মনে হবে না, এটা আপনি একটু এর সাহসটা রাখতে পারেন। 5টা অঙ্ক দেখলে ওর মধ্যে মেকানিজম, আর কিছু নেই। এখানে আমাদের বলছে পেইড টাকা 50,000 অন এ 1-year ইন্স্যুরেন্স পলিসি। আমরা পেইড করছি 50,000 টাকা, কিসের? 1-year ইন্স্যুরেন্স পলিসি, 1 বছরের ইন্স্যুরেন্স পলিসি প্রদান করছি, যেটা ইফেক্টিভ হবে, কার্যকর হবে, মানে শুরু হবে কখন থেকে? জানুয়ারি 1 তারিখ থেকে। জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হবে, জানুয়ারি 1 তারিখ থেকে কার্যকর, মানে বিমা প্রিমিয়াম শুরু হয়ে যাবে। তাহলে বিষয়টা এরকম যে আমরা বিমা করেছি, সেটা পণ্যের হতে পারে, আমাদের বিল্ডিং এর হতে পারে, আমাদের ব্যবসার কোনো কিছুর জন্য আমরা বিমা করেছি, আমরা সেই বিমা খরচটা চালু হবে জানুয়ারি 1 তারিখ থেকে। এই জন্য আমরা টাকা দিয়ে পেড করছি কত? 50,000 টাকা, সেটা 1 বছরের জন্য। এখন বলুন তো, এটা নগদে হয়েছে না বাকিতে হয়েছে? একটু শুনতে চান আপনারা? একটু বলতে হবে, তা না হলে এটা আমি ভালো মতো করতে পারবো না, ভুল হতে পারে, সমস্যা। হ্যাঁ, এখন কারণ নামের সামনে যদি মোসাম্মদ থাকে তাহলে কি আমাকে আর বলার আছে? এটা মোসাম্মদ, ধরেন রশিদা, মোসাম্মদ রশিদা, তাহলে মোসাম্মদ রশিদা ছেলে না মেয়ে? এটা যদি বলি তাহলে তো প্রশ্নকর্তায় বোকা, তাই না? এটা তো মনে হয় আপনার হাস্যকর একটা প্রশ্ন। তেমনি এখানে পেইড কথা বলাই আছে, তাহলে যদি আমি বলি যে এটা নগদে হয়েছে না বাকিতে হয়েছে, তাহলে আপনারা অনেকে যারা একটু চালাক তারা একটু হাসতেছেন যে স্যার এটা কি প্রশ্ন করলো, বা রাতে ভাই কি প্রশ্ন করলো, এটা পেইড তো বলাই আছে। তা আসলে নতুন তো, যার কারণে আমি প্রশ্নগুলো, সহজ সহজ প্রশ্নগুলো করছি, আর যারা অ্যাডভান্স পারেন তারা তো ভালোই। হ্যাঁ, তো যারা নতুন একবার শিখে, একবারে নতুন যারা, তাদের জন্য এই জিনিসগুলো আর কি আসবে। তো পেইড কথা বলাই আছে, আমরা অন্যদিকে তাকাবো না। পেইড করছি, কি পেইড করছি? আমরা কি গাছের পাতা দিছি? আমরা কি 1 কেজি ধান দিছি? তা তো, সেটা তো না। আমরা পেইড করে নগদ টাকায় পেইড করি, তাহলে এটা হচ্ছে নগদ টাকা প্রদান করছি। তাহলে এই নগদ টাকাটা চলে গেছে, তার মানে আমাদের কাছ থেকে নগদ টাকা যদি চলে যায় তাহলে কি হবে? ক্যাশ ক্রেডিট। আমরা কোথায় লিখবো? এই যে নগদ টাকা প্রদান, এটা দেবো। তাহলে নগদ টাকা প্রদান করলে কোনো দিকে তাকাবো না, কি করব? ক্যাশ ক্রেডিট করব। হ্যাঁ, এটা নগদ টাকা যদি আমরা আমাদের কাছে চলে যায় তার ক্যাশ ক্রেডিট, তার ডেবিট কি হবে? ডেবিট হচ্ছে আমাদের এই যে কি দিচ্ছে? ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, হ্যাঁ বিমা, বিমা দিচ্ছে। একটু সাউন্ড কম হচ্ছে, একটু সাউন্ডটা একটু বাড়িয়ে দেন। আচ্ছা, ইন্স্যুরেন্সটা কি হচ্ছে? এই যে দেখুন এর মধ্যে আছে, এই যে এক্সপেন্স, ইন্স্যুরেন্সটা হচ্ছে কিন্তু এক্সপেন্স একটা, ঠিক আছে? তো এই খরচটা, এই যে ইন্স্যুরেন্স, বিমা খরচের মধ্যে পড়বে, বিমা খরচ। এটা হচ্ছে, নাম শুনে বুঝতে পারতেছেন এটা বিমা। এখন কথা হলো, আমরা যখন জেনারেল জার্নাল দিব, সাধারণ জাবেদা দিব, সাধারণ জাবেদা সাধারণত হয় আমাদের 1 মাস মেয়াদি। এই যে 1 মাস মেয়াদি, জানুয়ারি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এটা দিচ্ছে কত? 1 মাসের অতিরিক্ত, মানে 1 মাসের বেশি যখন টাকা দিব তাকে বলে প্রিপেইড। এখানে আমরা প্রিপেইড হিসেবে লিখবো, প্রিপেইড ইন্স্যুরেন্স হিসেবে দেখাবো। তাহলে এটা হচ্ছে 1 মাসের বেশি দিয়েছি। তাহলে এখানে আমরা কি লিখবো? তারিখ হচ্ছে 5 তারিখ। তাহলে 5 তারিখ, যদি এটা 5 তারিখ, তাহলে এখানে লিখবো কি? প্রিপেইড, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কত টাকা দিয়েছে? টাকা দিয়েছে 50,000 টাকা। তাহলে এখানে লিখবো কত? 50,000 টাকা, 50,000, 50,000। আর এখানে কি লিখবো? টু রেকর্ড, টু রেকর্ডটা হচ্ছে, টু রেকর্ড, টু রেকর্ড হচ্ছে কি দিব? এই যে এখানে চলে আসুন, প্রশ্নে চলে আসুন, টু রেকর্ড ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স পেইড। অথবা যদি আপনি না জানেন তাহলে এখানে কি বলা আছে? এই যে টাকার পরিমাণটা বাদ দিবেন, পেইড অন 1 year ইন্স্যুরেন্স পলিসি ইফেক্টিভ দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নাই, এটা দিবেন, তুলে দিলেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ক্লিয়ার তো নাকি?
এগুলা এগুলা কিন্তু একেবারে ইজি ইজি, মানে খুবই সহজভাবে বলছি আমি। আচ্ছা, এখন কথা হচ্ছে, একটু কেউ একজন বলুন তো, এখানে প্রিপেইড কেন লিখলাম, অগ্রিম কেন লিখলাম? 1 মাসের বেশি সময়। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক মাসে 1 মাসের বেশি দিয়েছে, জি। এর জেনারেল জার্নাল 1 মাসের হয়। 1 মাসের অতিরিক্ত যখন টাকা দিব, সেটা আপনারা খুবই ভালো পারেন, খুবই ভালো পারেন আপনারা। তখন আর প্রিপেইড ইন্স্যুরেন্স লিখবো। খুবই ভালো লাগলো। আচ্ছা, তারপরে চলে যায় অন্য একটা জাবেদায়। 12 তারিখে প্রথম অঙ্ক এত বড় পড়ে গেছে। আচ্ছা, 12 তারিখে বলা আছে, বিল্ড কাস্টমার টাকা 75,000 ফর ক্লিয়ারিং সার্ভিস। আমাদের কাছ থেকে ক্লিয়ারিং সার্ভিস নিয়েছে। এই ব্যবসাটা কি কিসের ব্যবসা করতেছে? আমরা ক্লিয়ারিং করে দিব, কোনো কিছু পরিষ্কার করে দিব, আমরা পরিষ্কার করে দিব। এই জন্য আমরা কি করছি, আমরা এই যে লন্ড্রি হাউস টাইপ বিজনেস, এটা সেই ক্লিয়ারিং করে দিচ্ছে। এই জন্য আমরা কি হয়েছে, আমাদের 75,000 টাকা বিল হয়েছে। 1,000 টাকা বিল দিলেন। এই বিলের টাকাটা মানে আমরা সার্ভিসটা দিয়েছি, কিন্তু এখন টাকাটা পাইনি। আরেকটা কথা মনে রাখবেন, কোনো লেনদেনে যদি বিল্ড থাকে, বিল্ড কোনো পেইড পুইড কোনো কিছু বলা নাই, তাহলে বুঝবেন সেটা বাকিতে। এই যে ওন অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে বুঝবেন যে বাকিতে, ওনার বাকিতে। এই ছোটখাটো টেকনিকগুলো একটু মনে রাখবেন, শর্টকাট, তাহলে আর কোনো দিকে মানে খুব দ্রুত করতে পারবেন অঙ্ক। তাহলে বিল কাস্টমার, বিল মানে বিল তৈরি করে দেওয়া হয়েছে। আমরা বিল একটা বিল তৈরি করে দিয়েছি একজন কাস্টমারের কাছে, কত 75,000 টাকার বিল তৈরি করে দিচ্ছে। কিসের জন্য? ক্লিয়ারিং সার্ভিস। তাকে আমরা ক্লিয়ারিং সার্ভিস দিয়েছি এই জন্য। আমরা সার্ভিস দিতে 75,000 টাকা, সেটার বিল রেডি করে দিছি। জি 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 জি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কি নগদে হয়েছে না বাকিতে হয়েছে? বাকিতে। হ্যাঁ, বাকিতে যদি হয়, তাহলে বাকির ফর্মুলা কোনটা? এই যে চলে আসুন বাকিতে। তাহলে বাকিতে কি আমরা কি করলাম? বাকিতে কি আমরা আয় করলাম, তাই না? আমরা সেবা দিচ্ছি তাকে, তাহলে বাকিতে সেবা দিছি। তাহলে বাকিতে যদি সেবা দিয়ে থাকি, তাহলে আমাদের জন্য ফিক্সড প্রাপ্য হিসাবে ইংরেজি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল, এটা ইংরেজি লেখা লাগতো, যাই হোক। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমাদের ডেবিট। কোনো কথা হবে না, আগে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে। আর কি করে এটা হয়েছে? সেবায়। আমাদের উদ্দেশ্য কি বলুন তো? এই দোকানের উদ্দেশ্য কি? এই যে আমরা দোকানটা দিয়েছি, বিজনেসটা দিয়েছি, উদ্দেশ্য কি? আমরা ক্লিয়ারিং সার্ভিস দেবো, রশিদ ক্লিয়ারিং সার্ভিস দেবো। হ্যাঁ, ক্লিয়ারিং, মানুষকে ক্লিয়ারিং সার্ভিস দেবে, এই বাবদ নেবে। তাহলে এটা আমরা সার্ভিস দিয়েছি, ক্লিয়ারিং সার্ভিস দিয়েছি। তাহলে সেবা আয় বাবদ আমাদের বাকি রয়েছে। তাহলে সেবা আয় যদি আমাদের বাকি রয়ে থাকে, তাহলে এখানে আমরা লিখবো, তাহলে এটা হচ্ছে তারিখ হচ্ছে 12 তারিখ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 12 তারিখ। 12, আচ্ছা, তাহলে এখানে 12 তারিখে আমরা কি করছি? 12 তারিখে বাকিতে সেবা দিচ্ছি। তার বাকিতে সেবা দিলে অ্যাকাউন্ট রিসিভেবল অল টাইম হচ্ছে কি? ডেবিট। অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ডেবিট। আর কি দিচ্ছি? সেবা দিচ্ছি আমরা। সেবা দিলে কি হবে? সার্ভিস রেভিনিউর কথাটা লিখতে হবে। এই যে এখানে আমরা সূত্রতে দেখি, এখানে সূত্রতে এই যে সেবাই লিখতে হবে। এটা সব ইংরেজি ভাষণ করা লাগতো, এটা বাংলা ভাষায় চলে গেছে, সব থিওরির মধ্যে চলে গেছে। আচ্ছা, এই জায়গায় কি লিখবো? সেবাই ইংরেজি হচ্ছে সার্ভিস রেভিনিউ। সেবার ইংরেজি সার্ভিস, আয়ের ইংরেজি রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। তাহলে এখানে আমরা লিখবো সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। আচ্ছা, কি 10টা পার হয়ে গেছে নাকি? আচ্ছা, তাহলে সার্ভিস রেভিনিউ কত টাকা? টাকার পরিমাণ হচ্ছে 75,000 টাকা। তাহলে এখানে লিখবো 75,000 টাকা। ব্যাখ্যা কি লিখবো? ব্যাখ্যা লিখবো, বাংলাটা হচ্ছে যেহেতু বাকিতে সেবা দেওয়া হলো, তাহলে আমরা এখানে সামনে টু রেকর্ড লিখবো। সামনে লিখবো কি? টু রেকর্ড, এর ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট, টু রেকর্ড। টু রেকর্ড লিখে এখানে কি লিখবো? বিল কাস্টমার টাকা বাদ ফর ক্লিয়ারিং সার্ভিস। শেষ। দেখছেন কত সহজ? একটু সাউন্ড আসতে হচ্ছে, আপনাদের সবার সাউন্ড আসতে হচ্ছে, এটা মানে আমি বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না আপনাদের কথা। এতবার কল দেয় আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আমি একটু ওই যে ক্লাসে আছে, তো ক্লাস শেষে ফোন দিচ্ছে ভাই। আচ্ছা, তাহলে এখানে এটা চলে গেল। তারপরে দেখুন 20 তারিখ, কালেক্টেড টাকা 40,000 ফ্রম কাস্টমার।
বিল অন জানুয়ারি 12, এই যে জানুয়ারি 12 তারিখে যেটা বিল বাকিতে 12 তারিখের বিল আমরা পাইছি। আমরা পাইছি, ইয়েস, হ্যাঁ 12 তারিখে বিলের টাকা আমরা পাইছি। তাহলে 12 তারিখে বিলের টাকা আমরা পাইছি কত টাকায়? 40,000 টাকা পাইছি। তাহলে এটা কি নগদে হয়েছে না বাকিতে হয়েছে? না, এটা নগদে পাইছি। হ্যাঁ, এটা আমরা নগদে পাইছি। তাহলে নগদে পাইলে আমরা কি লিখবো? এই যে নগদে যদি পেয়ে থাকি তাহলে এই যে নগদ টাকা প্রাপ্তি, আমি বলেছিলাম কারো কথা শুনবো না, নগদ টাকা পাইলে আগে ক্যাশ লিখবো ডেবিট। তাহলে এখানে আমরা লিখবো ক্যাশ ডেবিট, কারো দিকে কোনো কথা শুনবো না, আগে ক্যাশ ডেবিট করব। তাহলে এখানে তারিখ হচ্ছে 20, তারিখ। হ্যাঁ 20 তারিখ। এখানে লিখবো ক্যাশ হচ্ছে ডেবিট, ক্যাশ ডেবিট। আর কি বাবদ পেয়েছে এটা? কার কাছ থেকে পেয়েছে টাকাটা? কাস্টমারের বিলের কাস্টমারের বিল বাবদ, মানে বাকিতে যার কাছ থেকে আমরা মানে এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, যার কাছ থেকে টাকা, হ্যাঁ যার কাছ থেকে টাকা পাবো তাকে কি বলে? প্রাপ্য হিসাব। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে। এখানে কি লিখবো? কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল। আমার লেখা একটু ছোট, আপনাদের এটা আমি চাইলে বড় করতে পারি না। RECEIVABL, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আচ্ছা কত টাকা? 40,000 না? 40,000 টাকা। 40। আচ্ছা এটা গেল। এটা কি বুঝতে সমস্যা হলো? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ স্যার, এটুকু বুঝছি। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো কি? টু রেকর্ড, চলে যান এখানে কালেক্টেড কালেক্টেড বা টাকার পরিমাণ বাদ ফ্রম কাস্টমার বিল অন জানুয়ারি 12। আচ্ছা ক্লিয়ার তো নাকি? বুঝতে পেরেছেন? শেষ। একবার কোনো প্যারা নেওয়ারই দরকার নাই, আপনার শুধু একটু মনোযোগের সহিত দেখেন, ইনশাল্লাহ সব হয়ে যাবে। তারপর 25 তারিখ আছে ক্লিয়ারিং সার্ভিস প্রোভাইডেড, ক্লিয়ারিং সার্ভিস প্রোভাইড করছি মানে সেবা দিয়েছি, অ্যান্ড রিসিভ ক্যাশ টাকা 1 লক্ষ। এটা নগদে হয়েছে না বাকিতে হয়েছে? নগদ। নগদে হয়েছে, রিসিভ কথা বলাই আছে এখানে। তাহলে নগদে হয়েছে, কি বাবদ পাইছি? এটা ক্লিয়ারিং সার্ভিস দিয়েছে সেই বাবদ, মানে সেবা দিয়েছি। তাহলে এখানে লিখবো কি? ক্যাশ ডেবিট পাইছি যেহেতু রিসিভ করছি, তাহলে ক্যাশ হচ্ছে ডেবিট, তারিখ হচ্ছে 25। তাহলে এখানে আমরা এটা লিখবো, এটা দেখবো হচ্ছে 25। তাহলে কি লিখবো? ক্যাশ হচ্ছে ডেবিট, ক্যাশ ডেবিট। আর কি হচ্ছে? কি বাবদ পেয়েছি? সার্ভিস রেভিনিউ বাবদ। তাহলে লিখবো সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা পেয়েছি? আমরা পেয়েছি হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে এটা হচ্ছে 1 লক্ষ, 1 লক্ষ। ডিভাইস কাজ করছে না। আচ্ছা তাহলে এখানে কি লিখবো? টু রেকর্ড, সামনে লিখলাম টু রেকর্ড। কি লিখবো? টু রেকর্ড ক্লিয়ারিং সার্ভিস প্রোভাইডেড অ্যান্ড রিসিভ ক্যাশ, শেষ। ঠিক আছে? আচ্ছা তারপরে 28 তারিখে, 28 তারিখে কি বলা আছে? এটা একটু বেশি হিজিবিজি হয়ে গেছে, আমি মিশে দিই। পেড স্যালারি টাকা 1,50,000 এন্ড ইউটিলিটি বিল টাকা কত? 1 লক্ষ। স্যালারি তো বুঝি আমরা, স্যালারি বেতন যেটা আমাদের কর্মচারীদের বেতন দিচ্ছে। আর ইউটিলিটি হচ্ছে উপযোগ খরচ। উপযোগ খরচ কোনগুলো? যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক যে খরচগুলো হয়ে থাকে, যেমন গ্যাস বিল, পানি বিল, ইলেকট্রিসিটি বিল, এই সবগুলো মিলে হচ্ছে ইউটিলিটি বিল, সবগুলো মিলে। তো সেই ইউটিলিটি বিল দিচ্ছে কত টাকা? এত। এটা কি করছি আমরা? পেইড করছি, পেইড করছি, প্রদান করছি, তাই না? তার মানে নগদ টাকা প্রদান করছি। কত? স্যালারি দিচ্ছে এত টাকা এবং ইউটিলিটি বিল দিচ্ছে কত টাকা? 1 লক্ষ টাকা। তার মানে দুইটা খরচ প্রদান করছি আমরা, তাই না? এগুলো কি? এগুলো খরচ। তাহলে পেইড করলে আমার কথা কি ছিল? কারো কথা শুনবো না, আগে কি করতে হবে? ক্যাশ ক্রেডিট করতে হবে। তাহলে ক্যাশ ক্রেডিট ডেবিট কি হবে? এই স্যালারি বাবদ যাচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট, আর ইউটিলিটি এক্সপেন্স ডেবিট। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা লিখবো 28 তারিখ। তাহলে এটা 28 তারিখ লিখবো স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স, হ্যাঁ দুটো ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট দুটো একসঙ্গে লিখলাম, কম্বাইন করলাম। এটা আলাদা আলাদা করে লেখা যায় কিন্তু আলাদা করে লিখবো না, একবারে ডাইরেক্ট লিখবো। এটা হচ্ছে কত? স্যালারিজ হচ্ছে 1,50,000, ওটা হচ্ছে 1 লাখ। তাহলে এটা হচ্ছে 1,50,000 স্যালারি ডেবিট, এটা হচ্ছে 1 লাখ টাকা হচ্ছে ডেবিট। দুটা মিলে ক্যাশ চলে গেল কত? 2,50,000। 2,50,000, 2,50,000 টাকা চলে গেল ক্যাশ ক্রেডিট। তাহলে এখানে আমরা কি লিখবো? টু রেকর্ড, এই যেখানে চলে আসো পেড স্যালারি টাকা বাদ অ্যান্ড ইউটিলিটি বিল, শেষ শেষ, তাই না? বুঝা তো গেছে নাকি?
আচ্ছা, এখন 30 তারিখে চলে যায় সর্বশেষ যেটা উইথড্র বাই ওনার। এই যে মালিক ব্যবসা করতেছে, এই মালিক কি শুধু ব্যবসা টাকায় আনবে, সে নিবে না প্রয়োজন নিতে পারে। একে বলে কি উইথড্র। উইথড্র শব্দ হচ্ছে উত্তোলন, ড্রয়িংস। উইথড্র ড্রয়িংস একই একই ব্যাপারে, মানে ড্রয়িংস মানে উত্তোলন, উইথড্র মানে উত্তোলন। মালিক উত্তোলন করছে, তাহলে মালিক যদি ব্যবসায় এই যে ক্যাপিটাল নিয়ে আসলো, প্রয়োজনে ব্যবসা থেকে তুলে নিয়ে যেতে পারে, যেটাকে আমরা মালিক যদি ব্যবসায় টাকা নিয়ে আসে তাকে বলে ক্যাপিটাল, আর মালিক যদি ব্যবসা থেকে টাকা নিয়ে যায় তাহলে সেটাকে বলে ড্রয়িংস। ড্রয়িংস, তাহলে ড্রয়িংস স্বপ্ন দেবে, তার টাকা ব্যবসা থেকে মালিক তুলে নিয়ে গেল, তা তুলে নিয়ে গেলে তার মানে কি 90 টাকা কমে গেল। তার 90 টাকা কমে গেলে কি কথা ছিল ক্যাশ ক্রেডিট করতে হবে। তাহলে আমরা এখানে আচ্ছা, তাহলে কি হবে, ক্যাশ ক্রেডিট হবে। আর ডেবিট কি হবে, ড্রয়িংস। মালিক যদি টাকা নিয়ে যায় তাকে বলে ড্রয়িংস। ড্রয়িংস হচ্ছে ডেবিট, আর ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট কত টাকা নিয়ে যাচ্ছে, হচ্ছে 75,000 টাকা। তাহলে এখানে লিখবো 75,000 টাকা ডেবিট, এখানে 75,000 টাকা ডেবিট, বেশি 75,000 টাকা ডেবিট। তাহলে এখানে কি লিখবো, টু রেকর্ড উইথড্র বাই ওনার। টু রেকর্ড উইথড্র বাই ওনার। আচ্ছা, এটা কি বুঝাতে গেছে নাকি? আচ্ছা, আমরা আমি সেকেন্ড পার্ট এআইবি বাইরে নক দিচ্ছে। আজকে একটা ক্লাস মিস গেলে অ্যাকাউন্টিংটা ফুল মতো এই অঙ্কটা দেখা গেল। এই অঙ্কটা আপনারা একটু নিজের থেকে একটু আরেকবার ট্রাই করবেন। এই অঙ্ক, অন্য অঙ্ক যা দরকার নেই, এগুলা কি আছে অ্যাকাউন্টিং টেনশন আমার, এগুলো সব আমি আপনাদের এক এক করে দেখাবো, খুবই ভালো হবে, খুবই ধীরে স্থির ভাবে দেখাবো, কোনো সমস্যা নাই, ভালো মতো পারবেন, এর মধ্যে অনেক কিছু জেনে যাবেন, টেনশন নিয়েন না। আর তৃতীয় তো ভালোই পারতেছেন। রাজা ভাই বই হয়েছে? জি জি জি, বই তো পাঠিয়ে দিয়েছি। কালকে পেয়ে যাবেন মনে হয়, কালকে একবার মাস্ট বি, আজকে পাওয়ার কথা ছিল, কালকে মনে পেয়ে যাবেন ভাই। আজকে একটা মেসেজ আসছিল জয়পুরহাট থেকে, পাঠাও থেকে। আমি তো তিনটার জন্য দিয়েছিলাম, প্রথম তিনটা থেকে অ্যাকাউন্ট থেকে বলতে পারে এই তিনটে কি একসাথে পাবো না? এটা ও মেসেজ গিয়েছে, ওই মেসেজে লিংকে টাচ করে দেখে, ওই লিংকে টাচ করলে ফাইল। আজকে যে লিংকটা দেখাচ্ছে যে জয়পুরহাটে ডেলিভারি 30 তারিখ দেখাচ্ছে, 30 থেকে না, এরকম হওয়ার তো কথা না, আপনারটা তো আগেই পাঠিয়েছি আমি। এইটাই কথা, মানে আমাকে যে আমি লাস্টে যে দুইটা বই দিয়েছিলেন, হ্যাঁ, আর আচ্ছা, একটু তাহলে আর একটা দিন একটু দেখেন, আগামীকাল একটু দেখেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, এই সপ্তাহে সব পেয়ে যাবেন আর কি। আচ্ছা, তাহলে আজকে এখানে শেষ করছি। এআইবিবি ক্লাস একটু আমি করবো, কথা বলবো, তাহলে আগামী দিন ইনশাল্লাহ দেখবো। আর আগামী দিন এই যে এগুলো দেখবো, ঠিক আছে, এই যে বিসি একটা পূর্ণাঙ্গ অঙ্ক দেখবো আজকে জাবেদা পর্যন্ত, এটাই প্র্যাকটিস করবেন। এটাই আপনাদের, এটা যেটা আছে যেভাবে বুঝালাম, যেভাবে অঙ্কটা করলাম, এই অঙ্কটা স্ক্রিনশট আপনারা নেন, আপনার জি, আপনি এই পেজটা আপনি আমাদের গ্রুপে শেয়ার করে তাহলে ভালো হয়। এটা ও আচ্ছা আচ্ছা, এটা একটু যে বুঝতে পেরেছি, এটা একটু স্ক্রিনশট দিন, এটা হারিয়ে যায় বুঝছেন, আমি করতে পারছি না, মানে এআইবি স্ক্রিনশট দেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।